নমস্কার, অনন্ত জীবন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটি সাধারণ বাঙালি পরিবারে জন্ম নেওয়া এক ছোট্ট ছেলের স্বপ্ন ছিল যুদ্ধের ময়দানে গিয়ে দেশ রক্ষা করা। কিন্তু কে জানতো সেই কিশোর একদিন হয়ে উঠবেন বিশ্বমঞ্চে হিন্দু ধর্মের এক অনন্য বক্তা। কিভাবে একটি আনন্দবাজারের ছোট্ট বিজ্ঞাপন বদলে দিল তার জীবনের গতিপথ, কিভাবে এক অলৌকিক দর্শন স্থির করে দিল তার ভবিষ্যৎ, আর কিভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করে পৌঁছে গেলেন আমেরিকার মাটিতে, শিকাগোতে স্বামীজির আদর্শ প্রচার করতে। আজ আমরা জানবো স্বামী ঈশাত্মানন্দজি মহারাজের সেই অনুপ্রেরণাময় জীবনের কাহিনী সম্বন্ধে। স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেন যেখানে কুলদেবতা ছিল শ্রী রামকৃষ্ণদেব। বাড়ির ঠাকুর ঘরে প্রধান দেবতা বলতে ছিলেন তিনজন: ঠাকুর, মা এবং স্বামীজি। সন্ধ্যা হলেই ছোট বড় সকলে মিলে খণ্ডন ভব বন্ধন স্তোত্রটি গাওয়া হতো। আর পাঁচটা সাধারণ ছেলেদের মতোই বড় হতে শুরু করেন মহারাজ। ছেলেবেলায় নানান রকমের কল্পনা তার মনে বাসা বাঁধত। কখনো তিনি নিজেকে দোতলা বাসের পাঞ্জাবি ড্রাইভার ভাবতেন, বাড়ির সিঁড়িটাকেই দোতলা বাস বানিয়ে খেলার মধ্যে ডুবে যেত ছোট্ট ছেলেটা। কখনো কখনো দিদিরা এসে তার মাথায় হয়তো গামছা দিয়ে পাগড়ি বেঁধে বা একটু গোঁফ এঁকে পাঞ্জাবি ড্রাইভার সাজিয়ে দিত, আর তাতেই খুব খুশি হয়ে যেত সেই ছোট্ট ছেলেটা। এরপর যখন আরো একটু বড় হলো, তখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছে। ছোট্ট ছেলেটা তখন কৈশোরে পা দিয়েছে। চারিদিকের আবহাওয়া দেশভক্তিতে পরিপূর্ণ। এর ছাপ পড়লো ওই সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেটির মনে। তার তখন জীবনের একটাই লক্ষ্য হয়ে উঠলো, সৈনিক হতে হবে, দেশের হয়ে যুদ্ধে যেতে হবে। যেমন ভাবনা তেমনি কাজ। 3-4 বন্ধুরা মিলে ঠিক করলো সৈন্যদলে নাম লেখাতে হবে। সেই মতো তারা যেখানে সৈনিক ভর্তি হয় সেখানে চলে গেলেন। সেনা অফিসার তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কি করতে এসেছো? তখন ওই কিশোর জবাব দিল, পাকিস্তান মে যাকার বোম ফেলেগা। এই হিন্দি শুনে সেনা অফিসার খুবই মজা পেল। সে বলল, আচ্ছা বেটা, 15-20 সাল বাদ আ যাও। এরপর সেই কিশোর যখন ক্লাস 10 পাশ করলো, তখন চিন্তা ভাবনাগুলো তার পরিবর্তন হতে লাগলো। সে তখন গরিবদের কষ্ট দেখলে থাকতে পারতো না। স্কুলের পকেট মানি হিসেবে যে পয়সাগুলো সে পেত, সে গরিবদের দিয়ে দিত। আবার কখনো সে কোনো গরিব বাড়ির বাচ্চাদের বিনা পয়সায় পড়ানোর চেষ্টা করত। এরপর মহারাজ যখন কলেজে ভর্তি হলেন, তখন তিনি দেখলেন তার সকল বন্ধুদের চিন্তা ভাবনার মধ্যে এক আমূল পরিবর্তন এসেছে। এই বয়সের ছেলেরা যে ধরনের চিন্তা ভাবনা ও আলোচনা করত, মহারাজের সেটা ভালো লাগতো না। মহারাজের এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ লেখকদের বইগুলি পড়তে পছন্দ হতো। বাড়ির লোকেরা এইসব বই পড়তে মহারাজকে নিষেধ করতেন, কিন্তু মহারাজ লুকিয়ে লুকিয়ে এই বইগুলি সবই পড়ে ফেলেছিলেন। স্বামী বিবেকানন্দের বই পড়লে মহারাজের এক অদ্ভুত আনন্দ হতো। মহারাজের সবসময় মনে হতো যারা গরিব অসহায় তাদের জন্য কিছু করতে হবে। এই সময় আনন্দবাজার পত্রিকায় একটি বিজ্ঞাপন মহারাজের চোখে পড়ে। সেখানে লেখা আছে, যারা স্বামী বিবেকানন্দের কাজ করতে চাও তারা এসে আমার সঙ্গে দেখা করতে পারো। বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে এই লেখাটি দেওয়া হয়েছিল। এই বিজ্ঞাপনটি পড়ে মহারাজের মনে হয়েছিল, বিবেকানন্দ যখন লেখা আছে তখন নিশ্চয়ই এটি রামকৃষ্ণ মিশনই হবে। সেই মতো মহারাজ ও তার এক বন্ধু বেলুড় মঠে চলে গেলেন। বেলুড় মঠে এক ব্রহ্মচারী তাকে বললেন, তুমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এসেছো, ওটার ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবেন আমাদের আর একজন সন্ন্যাসী মহারাজ। তুমি তার কাছে যাও। বেলুড় মঠ থেকে যে মহারাজের ঠিকানা দেয়া হলো, তিনি অদ্বৈত আশ্রমে থাকতেন। তিনি হলেন স্বামী স্মরণানন্দজি মহারাজ, যিনি পরবর্তীকালে মঠের প্রেসিডেন্ট হলেন। পরের দিন মহারাজ অদ্বৈত আশ্রমে গিয়ে উপস্থিত হলেন, যেখানে মহারাজ পরবর্তীকালে আরো 12টি বছর কাটাবেন। মহারাজ বিবেকানন্দের কাজ করতে চান। এই কথাগুলি শুনে স্মরণানন্দজি মহারাজ বললেন, আমরাও বিবেকানন্দের কাজ করি, তবে আমরা সন্ন্যাসী হয়ে কাজ করি। আমাদের প্রচুর স্কুল, কলেজ, রিলিফ ওয়ার্ক আছে, কিন্তু এখানে কাজ করতে গেলে সন্ন্যাসী হতে হয়। কিন্তু তুমি যে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে এসেছো, ওনারাও বিবেকানন্দের কাজ করেন, কিন্তু ওনারা গৃহী, আর আমরা হচ্ছি সন্ন্যাসী। এই কথা শুনে তখন মহারাজের মনে হলো, না, আমাকে সন্ন্যাসী হতে হবে। মহারাজ জিজ্ঞেস করলেন, আমি কি সন্ন্যাসী হতে পারি? তখন স্মরণানন্দজি মহারাজ বললেন, অবশ্যই পারো। এরপর মহারাজের সমস্ত ভালোবাসা, সমস্ত ইচ্ছা, সবকিছু কেন্দ্রীভূত হলো ঠাকুর, মা এবং স্বামীজির দিকে।
কিভাবে সন্ন্যাসী হওয়া যায়, কি করে সাধু হওয়া যায়, সে বিষয়ে মহারাজ সর্বক্ষণ চিন্তা করতে লাগলেন। বাড়িতে এসব কথা কিছুই বললেন না। এর কিছুদিন পর মহারাজ মেঘালয়ের শিলংয়ে বেড়াতে গেলেন। আগেই মহারাজ শুনেছিলেন শিলংয়ে একটি খুব সুন্দর ঠাকুরের আশ্রম আছে। মহারাজ যখন শিলং আশ্রমে পৌঁছলেন তখন মহারাজের মনে হলো যেন নিজের লোকের কাছে এসে গেছেন। এখান থেকে মহারাজ চেরাপুঞ্জিতে গেলেন। চেরাপুঞ্জি মঠে মহারাজের সঙ্গে পরিচয় হলো স্বামী গোকুলানন্দজির। তিনি মহারাজকে বললেন, জীবনটা এইভাবে নষ্ট না করে স্বামীজির জন্য দাও, স্বামীজির জন্য সাধু হও। মহারাজ এই প্রথম শুনলেন এই কথাটি, স্বামীজির জন্য সাধু হওয়া। মহারাজ জিজ্ঞেস করলেন, সাধু হতে গেলে কি করতে হবে? গোকুলানন্দজি বললেন, সাধু হওয়া হলো একটি দীর্ঘ পথ, যেখানে একটি ব্লেডের উপর দিয়ে যে কতদূর চলতে হয় তার কোনো ঠিক নেই। মহারাজ বললেন, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি কি আজকে থেকেই থাকতে পারি? কথাটা শুনে গোকুলানন্দজি একটু চিন্তিত হলেন। গোকুলানন্দজি বললেন, আজকে নয়, যোগাযোগ রাখো, পরে দেখা যাবে। কিন্তু মহারাজ স্থির করে ফেললেন আর বাড়ি ফিরবেন না। সেই মতো তিনি তার বাবা মার উদ্দেশ্যে চিঠি লিখে বন্ধুদের হাত দিয়ে পাঠিয়ে দিলেন। এখানে আসার কিছুদিন আগে মহারাজের একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। মহারাজ তার বাড়ির ছাদে শুয়ে আছেন, আকাশের দিকে তাকিয়ে মেঘের আনাগোনা দেখছেন। এমন সময় তার চোখের সামনে একটি অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। তিনি দেখলেন আকাশের মাঝখানে নিজের দুটি রূপ, একটি স্যুট কোট টাই পরা, অপরটি কমণ্ডুল হাতে সন্ন্যাসীর বেশে। কেউ একজন জিজ্ঞেস করছে, তুমি কি হতে চাও? মহারাজ সঙ্গে সঙ্গে সেদিন বলে উঠেছিলেন, আমি সন্ন্যাসী হতে চাই। এই ঘটনাটি মহারাজের মনে ছিল। সেই মতো তিনি পরের দিন আবার গোকুলানন্দজির কাছে গেলেন এবং গোকুলানন্দজি এবার তাকে থাকতে দিলেন। এরপর মহারাজের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটলো। স্বামী গোকুলানন্দজি মহারাজকে বললেন, তুমি যদি সন্ন্যাস নিতে চাও তাহলে প্রথমে দীক্ষাটা নিয়ে নাও। এই সময় স্বামী বীরেশ্বরানন্দজি শিলাচর আশ্রমে এসেছিলেন এবং তিনি সেখানে দীক্ষা দিচ্ছিলেন। মহারাজ শিলচর আশ্রমে গেলেন এবং স্বামী বীরেশ্বরানন্দজির কাছ থেকে দীক্ষা নিলেন। চেরাপুঞ্জিতে 1 বছর থাকার পর মহারাজকে বেলুর মঠে ডেকে পাঠানো হলো। 1986 খ্রিস্টাব্দে স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কাছ থেকে মহারাজ সন্ন্যাস লাভ করেন। মহারাজ 12 বছর কলকাতা অদ্বৈত আশ্রমে প্রকাশনা বিভাগে কাজ করেছেন। তিনি অরুণাচল প্রদেশের নরোত্তম নগরের রামকৃষ্ণ মিশন স্কুলের অধ্যক্ষ ও সম্পাদক হিসাবে 500 এরও বেশি আদিবাসী আবাসিক শিক্ষার্থীর শিক্ষার দায়িত্ব পালন করেছেন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র স্থাপনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2013 সাল থেকে তিনি শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। মহারাজের শাস্ত্র জ্ঞান এবং বলার ভঙ্গি সকলকে মুগ্ধ করে। মহারাজ শাস্ত্রের কঠিন তত্ত্বকে খুব সহজভাবে উদাহরণের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন। আজকালের লোকেরা যারা ধ্যান করতে চায় তারা ওই পুরো জিনিসটিকে মানুষ চোখে দেখতে পাচ্ছে আর ওর উপরে ধ্যান করতে পারছে। মহারাজ অনেক জায়গায় হাসির ছলে শাস্ত্রের গভীর তত্ত্বকে আমাদের সামনে নিয়ে আসেন। মহারাজ যখন ধর্ম প্রসঙ্গ করেন তখন তার আলোচনা ছেড়ে উঠে আসা যায় না। সব সময় মনে হয় আরো একটু শুনি। ঠাকুর বসে আছেন দক্ষিণেশ্বরের ঘরটাতে, এটা বললো না, না বলে বলছেন তিনি দক্ষিণ দিকের মুখ করে বসে আছেন, পাশ দিয়ে সেই গঙ্গা বয়ে চলেছে, তারপরে এইখানে জলের ঘোড়াটা রয়েছে, অমুক এসে ঢুকে এইখানে বসলো, এমনভাবে বর্ণনা করছেন যে পুরো ছবিটা একেবারে ফুটে উঠছে। এবার আপনি চোখ বন্ধ করে কথাগুলো শোনবার আগে শুধু ছবিটা দেখে নিন। মহারাজ ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা।